কেমন মেয়র চাই অনুষ্ঠানে ফিরলাম। সেনাবাহিনী মোতায়েনে ইসি সিদ্ধান্ত নিয়ে কথা বলছিলাম। মিলন ভাই, সেনাবাহিনীর সিদ্ধান্ত মোতায়েনের সিদ্ধান্তকে আপনি কেন স্বাগত জানাচ্ছেন? তার কারণ হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশের আস্থার প্রতীক। তো নির্বাচন যখন হয়, সেনাবাহিনী থাকলে জনগণ আস্থা পায় এবং ভোট দিতে যায়। কিন্তু সেনাবাহিনী থাকলেই যে নির্বাচন নিরপেক্ষ হবে, এটাও কিন্তু আমি বিশ্বাস করি না। কিন্তু সেনাবাহিনী থাকলে জনগণ আসবে, ভোট দেবে, ভোট দিতে যাবে। কিন্তু নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনকে সৎভাবে কাজ করতে হবে। আচ্ছা, এই ব্যাপারে বজলুর রশিদ ফিরোজ, আপনি কি বলেন সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে? না, সেনাবাহিনী তো একটা রাষ্ট্রের বাহিনী, সেটা ইলেকশন কমিশন যদি মনে করে যে পরিস্থিতিতে নিয়োগ করতে পারে, কিন্তু এটা আমাদের একটা গণতান্ত্রিক দেশের জন্যে এবং যারা রাজনীতি করে সরকার প্রশাসন, তাদের জন্য একটা লজ্জাস্কর ব্যাপার যে তারা সেনাবাহিনীর উপস্থিতি ছাড়া একটা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করবে এই আস্থা জনগণ পায় না বা কোনো প্রার্থী পায় না। এটা সরকারের প্রতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি একটা অনাস্থার প্রকাশ। কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেভাবে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, পুলিশ, র্যাব, বিজিবি, তারা তাদের যে বক্তব্য সেটা একটা দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের মতো বক্তব্য বিবৃতি তারা প্রদান করছে। সেই কারণে স্পেসিফিক আপনি কোনটা বলবেন? যে র্যাবের ডিজি সাহেব উনি বক্তৃতা করছেন, র্যাবের পরিচালক উনি উনার বক্তব্য আপনার কাছে মনে হচ্ছে যে সেটি রাজনৈতিক? পুলিশের ডিআইজি চট্টগ্রামের, তার পুলিশের আইজি, আপনি বলছেন যে সেই কারণে তারা জনগণের আস্থা হারাচ্ছেন। জেনারেল হান্নান শাহ, আপনার কাছে কি মনে হয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত কেন যৌক্তিক? দেখুন, যেহেতু আমরা এই সরকার এবং এই প্রশাসনের উপর আমাদের আস্থা নাই, জনগণেরও আস্থা নাই। যেভাবে বন্ধুবর মিলন সাহেব বলেছেন যে জনগণের আস্থা এখনও সেনাবাহিনী, রাজার সশস্ত্র বাহিনীর উপর আছে। তাই আমরা চেয়েছি যে নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় তাহলে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী মোতায়েন করা হোক। কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি, জনগণের চাপেই হোক, ভোটারের চাপেই হোক, বা সকল কাউন্সিলর অ্যাকসেপ্ট সরকারি দল সবাই সেনা মোতায়েন চেয়েছে। এখন এই সেনা মোতায়েন করতে গিয়ে আমি আজকে এখানে আসার আগেই যেটা জানতে পারলাম যে ঢাকা এবং চট্টগ্রামে যেই সংখ্যায় সেনাবাহিনী মোতায়েন করার পরিকল্পনা তারা করেছেন, এটা মোটেই যথেষ্ট না। যথেষ্ট তো নয়ই। আপনার মধ্যে মধ্যে বলি না আমরা যা সমুদ্রে এক ফোঁটা পানি, অলমোস্ট সেই রকম। যেহেতু আমি সেনাবাহিনীর মানুষ, আমি সংখ্যাটা এখন বলতে চাই না। শুধু ঢাকার দক্ষিণের কথা চিন্তা করেন, 57টা ওয়ার্ড যদি এক প্লাটুন করে দিতে হয় তাহলে 57টা প্লাটুন দিতে হবে। রাফ হিসাবে যদি করি তাহলে 5টা ব্যাটালিয়ন এখানে লাগবে শুধু ঢাকার দক্ষিণে। আবার ঢাকা উত্তরে এমন, আবার চট্টগ্রামে এমন। কিন্তু আমি এখনো তো সেনা মোতায়েন হয় নাই, কি আপনি জেনে ফেলেছেন যে কতজন? নিশ্চয়ই এটা পরিকল্পনার কথা, পরিকল্পনা হয়েছে, অর্ডার হয়েছে, তো আমরা অর্ডার সম্বন্ধে জানবো না? মানে সেনাবাহিনীতে এখনো আপনার অনেক প্রভাব রয়েছে? আমার কোনো প্রভাব নাই, টিভিতে এসেছে, আমি টিভি দেখে বলছি। সেনাবাহিনী তো এখন পর্যন্ত অফিসিয়ালি, আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে অর্ডার হওয়ার পরেই আমরা জানতে পেরেছি, অর্ডার হওয়ার আগে নয়। এবং আমি আবার বলছি যে সংখ্যায় ঢাকাতে মোতায়েন করতে চাচ্ছেন বা চট্টগ্রাম করতে চাচ্ছেন, এটা পুরো ঢাকাটা দূরের কথা। এই যে ঢাকা দক্ষিণের জন্য যথেষ্ট নয়, কারণ আমি একটু আগেই বলেছি যদি পর্যাপ্ত সংখ্যা না থাকে, সেনাবাহিনীর উপস্থিতি যদি না দেখতে পায় তাহলে তো সেই আগের মতোই অবস্থা থাকবে। ডক্টর রাজাক, সেনাবাহিনী মোতায়েনের যৌক্তিকতা সম্পর্কে আপনার মতামত রাখতে? আপনি কিন্তু কতগুলো উত্তর দিয়েছেন এই সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য আমাদের কি কি প্রিকন্ডিশন ফুলফিল করতে হবে। আপনি বলেছেন যে 5টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, 5টাতেই ওনারা জিতেছেন এবং বিপুল ভোটে জিতেছেন। আবার উপজেলা নির্বাচন হয়েছে, সম্প্রতিও কিছু কিছু নির্বাচনে কোনো সময় ওনারা অংশগ্রহণ করে, কোনো সময় করে না। কোনটা থেকে রাজনৈতিক মুনাফা বা বেনিফিট বেশি হবে সেটি বিবেচনা করে ওনারা নির্বাচনে আসে। আমরা বলি বর্তমানে যে দেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে নিয়মিত, পুলিশ, আনসার, তারপরে র্যাব, তারা যথেষ্ট এই সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য। আমি বিস্তারিত এখনও জানি না কিভাবে কি কত ডেপ্লয় হবে। আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট। তারপরেও যদি নির্বাচন কমিশন মনে করে থাকে যে তাদের কিছুটা সহযোগিতা দরকার, তারা এটা আমি বলছি যে স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা রেডি থাকবে। যে কোনো ধরনের সমস্যা হলে তারা যদি সংখ্যা
25 করে থাকে, তারা এটাকে 50ও করতে পারবে যদি প্রয়োজন হয়। মানে বাড়তে পারবে। কিন্তু আমি আমার আত্মবিশ্বাস যেটি দেখেন, কালকে একটা ঘটনা হয়েছে, নানানভাবে এটা বিশ্লেষণ করা হবে রাজনীতি। আমিও এটা বলবো যে 90 দিন এদেশে আন্দোলন হয়েছে, আন্দোলন, অবরোধ, হরতালের নামে 150 জন মানুষকে নির্মম নিষ্ঠুরভাবে দগ্ধ করে হত্যা করা হয়েছে। কত মানুষের চাকরি ছিল না, কাজ ছিল না, খেটে খাওয়া মানুষ, এই কারণ বাজার যেখানে এই ঘটনা ঘটেছে, খেটে খাওয়া মানুষ, তাদের কাজ ছিল না, সবজিওয়ালা সবজি বিক্রি, এই যে বিক্ষিপ্ত ক্ষুদ্র ব্যবসায়ী, তারা বিক্ষোভ থেকেও কিন্তু একটা আইন শৃঙ্খলার হতে পারে। কাজে এই যে মানুষের মনে ক্ষোভ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, এগুলোর কিন্তু বহিঃপ্রকাশ হবে। ধরুন এই এই দেশে বিক্ষোভ উস্কে দেওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করছেন কিনা? অবশ্যই। আপনারা বলছেন কিনা যে বেগম জিয়াকে কে প্রশ্ন করেন কেন তিনি এতদিন হরতাল অবরোধ দিলেন? অবশ্যই। আপনি তো রাষ্ট্র তো একটি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে চলে, বেগম জিয়া অপরাধ করে থাকলে তার বিচার হবে, মানে জনগণ কেন তাকে লাঠি হাতে গিয়ে প্রশ্ন করবে? না, জনগণ তো লাঠি হাতে নিয়ে বিক্ষুব্ধ জনতা যদি করে, সেই আইন শৃঙ্খলা বাহিনী তাকে নিরাপত্তা দেওয়া, সেটা সরকার দিয়েছে এবং ভবিষ্যতেও দিবে। কিন্তু এখানে প্রশ্ন হলো নির্মমতা, পৈশাচিকতা, বর্বরতা, এটা তো অস্বাভাবিক। পৃথিবীর কোথায় আছে যে পুলিশকে ইট দিয়ে থেতলে মারে? আমাকে বলেন, পুলিশের গায়ে কেউ কোনোদিন হাত দেয়? পৃথিবীতে কোথায় আছে? পুলিশ না, পুলিশ আমি যখন নাকি রাস্তায় নামি তখন আমাকে হয় গ্রেফতার করেন, অথবা রেকর্ডে আছে, নির্দেশ দেওয়া আছে ঢাকা মাত্র গুলি করবে। এটা কোন গণতন্ত্রে আছে? শুনেন, আপনি- আমি- আমি- আমি আপনার সাথে কষ্ট করতে চাই না। না, আমি শুধু কথা একটা বলছি, কথা আমাকে বলি, শেষ করতে দেন। আপনারা শুধু যখন একটা কথা বলি, ক্ষমতায় ছিলেন, নির্বাচন হতে দেন আপনারা সুষ্ঠু। যখন- না, আমার মনে হয় জনগণ আমাদের আপনারা থেকে যখন বিক্ষুব্ধ ক্ষমতায়- কিনা সেই ভোটের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। আপনারা যখন আমরা ভীত নই জনগণকে face আপনারা করতে। যখন ক্ষমতায় ছিলেন, আমরাও এরকম হরতাল করেছি। রাসেল স্কয়ারে আমি নিজে হরতাল করেছি। মির্জা আজম তিনবারের এমপি এবং খুব তরুণ এমপি। আমি একটা রিক্সাতে যাচ্ছি এবং মির্জা আজম এরকম পুলিশ এসে লাথি দিয়ে আমাদেরকে দুইজনকে ফেলে দিছে এই ধানমন্ডিতে, এবং মির্জা আজমকে আমাকে মারে নাই, আমি জানি না কি জন্য। মির্জা আজমকে যেভাবে পিটাইছে পুলিশ, আমি এটা চিন্তাও করতে পারি না। রাজনীতি করলে এই ধরনের পুলিশের অত্যাচার, কিন্তু আমরা উল্টা কিন্তু পুলিশকে মারতে যাই নাই। পৃথিবীর বিভিন্ন দেশেই পুলিশ সরকারের পক্ষ থেকে আইন না, আমার মনে হয় যে আমরা সাবেক উদাহরণ আর না দিই। পুলিশকে জেনারেল হাফিজ মারেন নাই, কিন্তু ফার্ম গেটে জেনারেল- বর্তমান একজন মন্ত্রী জেনারেল- পুলিশের কামড় দিয়ে তার আঙ্গুল ছিনে নিয়েছে। জেনারেল হান্নান সাহেব, আমরা একটু বর্তমানে ফিরে আসি। যে আন্দোলনের কথা বলা হয়েছে যে বিএনপি জোটের সরকার বিরোধী আন্দোলন, সেখানে রাজধানী ঢাকা আপনাদের মহানগর কমিটি সেভাবে সাফল্য দেখাতে পারেনি বলে অনেকটা প্রকাশ্যেই তাদের ব্যর্থ চিহ্নিত করে মির্জা আব্বাসের নেতৃত্বে নতুন কমিটি করা হয়েছিল। ঢাকা মহানগরীর এই যে নতুন কমিটি মির্জা আব্বাস করলেন, তাতে ঢাকা মহানগরীতে কতটা সাফল্য তিনি দেখিয়েছেন আন্দোলন সংগ্রামে? দেখুন, আমরা যেই প্রতিকূলতার মধ্যে রাজনীতি করছি, আমাদের কোনো নেতা নাই যার বিরুদ্ধে জনাব রাজাক সাহেব তো বললেন এক লাথিতেই উনি পড়ে গেছেন এইসব। আর আমরা যে কত লাথি আর কত খেয়েছি ওটা হিসাব তো উনি পাবেন না, কারণ সেটা বলে লাভ নাই। শুধু স্মরণ করে দিতে চাই রক্তাক্ত চেহারা আমাদের সাবেক মেয়র সাহেবের, এরকম আর বহু আছে। ওইসব পুলিশ ব্রুটালিটি, যখন পুলিশকে আশকারা দেওয়া হয়। কিন্তু মির্জা আব্বাস ঢাকার এই আন্দোলন অবরোধের মধ্যে কতটা ভূমিকা রেখেছেন? আমরা মির্জা আব্বাসকে খুব দেখি নাই। না, আপনি দেখেন নাই, কারণ দেখার সেই অবকাশ আপনাদের নাই। এই আড়াল সরকার থেকে আড়াল নয়, উনি নিজেকে সঠিক জায়গায় রেখে তার কর্মী বাহিনীকে পরিচালনা করেছেন। তবে আপনি একটা কথা বলতে পারেন, নিজেকে যে সঠিক আন্দোলন জায়গায় বলতে- রেখে, মানে হ্যাঁ, আচ্ছা আপনি প্লিজ শেষ করেন। দেখুন জনগণকে নিয়ে আন্দোলনে মানুষের কাছে যেতে হয়। আমরা সেই না, তবে না, আমরা জেনারেল হান্নান সাহেবকে একটু ওই শুনি। জনগণকে আমরাও চিনি, আপনিও চিনেন। জনগণকে আমরা ভয় করি না, আপনারা ভয় করেন বলেই জাতীয় নির্বাচনে কি করেছেন। আপনারা ভয় করেন বলেই যখন উপজেলা নির্বাচন করলাম, প্রথমটাতে বিজয় শুরু হলো, দ্বিতীয়তে শুরু হলো, তৃতীয়টাতে আর ওই র্যাব জেনারেল হান্নান সাহেব, পুলিশ মির্জা আর আব্বাসের অন্যান্য। ভূমিকা আপনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটির সদস্য হিসেবে খুশি কিনা? মহানগর আহ্বায়ক হিসেবে মির্জা আব্বাস সফল কিনা আন্দোলন সংগ্রামে? অতীতে মির্জা আব্বাস সফল ছিল, ভবিষ্যতে সফল হবে। এই সময় শুধু সফল হয় না, শুধু বর্তমানে শুধু সফল ছিল না, না, বর্তমানে অতীতে আর হবে নিশ্চয়ই- ভবিষ্যতে। না, নিশ্চয়ই বর্তমানে সে সফল যদি না হতো, তাহলে আমি আপনাকে স্মরণ করে দেই, আমার বন্ধুবর্গকে স্মরণ করে দেই, মাননীয় শিক্ষামন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা টেলিভিশনে হাত জোর করে আন্দোলন থামান, এইটা করেন ওটা করেন কেন বলছেন? জি, আগে তো ওনারা বলতেন আমাদের কোমরে জোর নাই, আন্দোলন করার হাত জোর জোর নাই। করে যে আন্দোলন থামাতে বলেছেন, মানুষের কাছে ভোট চাইতে গেলেও আপনাদের হাত জোর করে সেই কারণে আগে ক্ষমা চাওয়া আমরা উচিত। ঠিকই মানুষের কাছে যেতে মানুষের কাছে চাই। যেতে হলে সেই কারণে আপনাদের ক্ষমা আমরা- চাওয়া উচিত, যে কারণে আমরা আপনাদের কাছে ঠিকই হাত জোর মানুষের করে কাছে যেতে চাই, জেনারেল হান্নান সাহেব, কিন্তু আপনাকে বাধা ধন্যবাদ। দেন আমি কেন? একটু
কিন্তু বাধা দেন কেন? যারা সাইফুদ্দিন মিলনের কাছে জানতে চাইবো যে আমরা যে হরতাল অবরোধের মধ্যে ঢাকা শহরকে দেখেছি 3 মাসের মধ্যে, সেই সময় আপনার অবস্থান কি ছিল আপনি যদি বলতেন। এই হরতাল অবরোধকে আপনি সমর্থন করেছিলেন? না, কোনো অবস্থাতেই সমর্থন, কোনো সুস্থ বিবেকবান মানুষ হরতাল অবরোধকে যেমন সমর্থন করবে না, ঠিক তেমনই ভাবে গুম হত্যাকেও কেউ সমর্থন করবে না। আমরা দুই দলের যেইভাবে মানুষ হত্যা রাজনীতি, আমরা এটার বিরুদ্ধে। দেখুন, আমরা কখনোই, আমি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে বলতে শুনেছি জেলখানায় থেকে, যে উনি বলেছেন যে আমি জেলখানায় থাকলেও আমার মুক্তির জন্য তোমরা কখনো হরতাল অবরোধ করবে না। তা আমরা হরতাল অবরোধের বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে, যে সরকার দ্বারা গুম হয়ে যাক, আমার জীবনের নিরাপত্তা থাকবে না। বরং আন্দোলন করলে নূর হোসেনের মতো গুলি টুলি করে মারা যেতে পারে, কিন্তু হরতাল টরতালের মধ্যে না, নূর হোসেনকে গুলি করা হয়নি। আপনি দেখেন, হোসেন মোহাম্মদ এরশাদ আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্র শাসক। আপনি অনেক ভালো উপস্থাপক, আমাকে সময় দিলে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি এটা প্রমাণ দিয়ে যাব। সেটি হয়তো তর্কে আপনি জিততে পারবেন, কিন্তু আপনি হয়তো তর্কে জিততে পারবেন, আমি তো ভালো তার্কিক না। এরশাদ তাকে হত্যা করেনি, এবং আমাদের 9 বছরের শাসন এবং সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন এরশাদ সাহেব। অবশ্যই আমি এটা প্রমাণ করে দিয়ে যাবো। জি জি, আপনি এটা প্রমাণ করতে পারবেন আসলে। এবং সে নূর হোসেন বুকে গুলি খায়নি, পিঠে গুলি খেয়েছিল। জি, পিঠে আর গুলি করা সম্ভব না কোনো সরকারের পক্ষে। আমরা একটা বিরতি, আমরা একটা বিরতি, ওই সময় যারা বিরোধী, আমরা এটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে জনাব বদরুল রশিদ ফিরোজ, আপনার কাছে জানতে চাইবো যে কোনো নির্বাচনে বিজয়ীরা যে পেশি শক্তি ও অর্থের দাপটে বিজয়ী হয় বলে আপনারা অভিযোগ করেন, এর দায় কি প্রার্থীদের নাকি জনতার, সেটি যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আপনারা যে বলেন যে শুধু পেশি শক্তি এবং অর্থের দাপটে এরা বিজয়ী হয়, আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের। ফিরলাম কেমন মেয়র চাই অনুষ্ঠানে। জনাব বদরুল রশিদ ফিরোজ, বিরতির আগে আপনাকে জানতে চাইছিলাম যে কোনো নির্বাচনে বিজয় পেশি শক্তি এবং অর্থের দাপটে বিজয়ী হয় বলে আপনারা দাবি করেন, এর জন্য দায়ী কারা, প্রার্থীরা নাকি যারা ভোট দেয় তারাও দায়ী আছেন? একটা হলো এই ক্ষেত্রে যেটা বললেন যে নির্বাচনটা কি, সেই জিনিসটা আসলে একটু বোঝা দরকার। যে নির্বাচনটা কি ব্যক্তির নির্বাচন নাকি মত পথ আদর্শের নির্বাচন, কোনটা? কাজে জনগণকে যদি আমরা সেই মতামতের মধ্যে, ডায়ালগ ডিসকোর্সের মধ্যে মত পথ আদর্শ দৃষ্টিভঙ্গি সেগুলো জানার সুযোগ না করে দিয়ে নির্বাচন দিই, তো সেই নির্বাচনের ফলাফল জনগণ মানে কিভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, তার ভূমিকা পালন করবে, সেটা হলো প্রধান সমস্যা। যেমন ধরেন 3 মাস দেশে যুদ্ধ চললো, এই যে হরতাল অবরোধ বলেন, ক্রস ফায়ার গুম বলেন, এগুলো যুদ্ধ চললো। এখন 1 মাসও সময় পেল না জনগণ যে নির্বাচনটা কি হবে, যে কারা প্রার্থী, তাদের নির্বাচন সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি, মতামত কি হবে, তারা কি করবে, তাদের ভূমিকা কি, এগুলো সম্পর্কে যে একটা ডায়লগ ডিসকোর্স হবে সেই সুযোগই পেল না। তো জনগণ কি মতামত ব্যক্ত করবে, কোথায় প্রার্থী নির্বাচন করবে, কাকে ভোট দেবে, এই জায়গাটা একটা মানে সবচেয়ে গলদ এখানে আছে। 2 নম্বর হলো যে এখানে ধরেন যে কালো টাকার ব্যাপার, টাকার প্রভাব, সে টাকার প্রভাব তো আছেই। এখন নির্বাচন কমিশনকে আমরা তো এটা জানি যে আমাদের যে নির্বাচন কমিশনে পার্লামেন্ট নির্বাচন বলেন, যে কোনো নির্বাচনে বলেন, যে একটা ব্যয়সীমা নির্ধারণ করা আছে। তাহলে সেই ব্যয়সীমার মধ্যে সবাই কি নির্বাচন অংশগ্রহণ করে? দেখেন পার্লামেন্ট নির্বাচনে আছে 5 লক্ষ টাকা, তো সেইখানে তো প্রায় কোটি টাকা খরচ করে, কিন্তু হলফনামায় বলে এবং পার্লামেন্টে যে শপথ নেয় যে আমি যা করেছি ঠিক করেছি, এই টাকার মধ্যে আমি নির্বাচন করেছি। এখানে 30 লক্ষ টাকা মেয়র ক্যান্ডিডেটদের নির্বাচনী ব্যয়সীমা নির্ধারণ করা আছে, যে 30 লক্ষ টাকা এখন তো নির্বাচনের আগেই তো 30 লক্ষ টাকা ব্যয় করে ফেলছে অনেক প্রার্থী। পোস্টার, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ইত্যাকার বিষয়গুলো, তাহলে সেইগুলোর যে প্রভাব, সেই প্রভাব তো আছেই। এবং সরকার দলীয় একজন এমপি এখন এই 2014 5ই জানুয়ারির যে নির্বাচন, যেটাকে জনসম্পৃক্ত নাই, সেই নির্বাচনের এমপি সিরাজগঞ্জ থেকে নির্বাচিত এমপি এই ধরনের একটা অনুষ্ঠানে টেলিভিশন টক শোতে বললেন যে হ্যাঁ, টাকা দিয়ে ভোট কিনা যায়, ভোটারদেরকে টাকা দিয়ে একদম ওপেন এয়ারে টেলিভিশন টক শোতে। ভোটারদেরও মানে দায়িত্ব আছে কিনা আপনি এটা বলবেন? ভোটারদের দায়িত্ব আছে, কিন্তু ভোটারদেরকে শিক্ষিত করার দায়িত্ব কার? ভোটারদের শিক্ষিত করার দায়িত্ব নির্বাচিত হওয়া যায়, আমি শিক্ষিত কেন করব না? সেইটাই অশিক্ষিত করে সেইটাই হলো যে গলতটা সেই ব্যবস্থার মধ্যেই। সামাজিক ব্যবস্থা, আর্থসামাজিক ব্যবস্থা, এখানকার নির্বাচন ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে যে গলত, সেই গলতটা দূর করার দরকার। আর পেশি শক্তির ব্যাপার যেটা বললেন, সেই পেশি শক্তির প্রভাব তো আছেই। যেমন নির্বাচন কমিশনার সাহেব বলেন আচরণবিধি, এখন মোটরসাইকেল শোভাযাত্রা হচ্ছে, সরকার দলীয় প্রার্থীরা সেগুলো মোটরসাইকেল শোভাযাত্রা হতে, মিছিল নিষিদ্ধ, কিন্তু তারা মিছিল করছেন এবং সরকার দলীয় প্রার্থীরা সেগুলো এগুলো টেলিভিশনে প্রচার করা, পত্রিকায় নিউজ আসার পরেও ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। কাজে পেশির জোর, টাকার জোর, টাকার প্রভাব, সেগুলো তো নির্বাচনে ক্রিয়াশীল।
ডক্টর রাজ্জাক, সাঈদ খোকনের একাধিক নির্বাচনী ভাষ্য বক্তব্য থেকে আমরা জানতে পারছি যে তিনি বলছেন, মানে আমি যদি তাকে কোট করি, কারণ তাকে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয়তা প্রত্যাশা করছেন, তিনি প্রত্যাশা করে সাঈদ খোকন বলছেন ভোটে হারলে তার দলের জন্য বিপর্যয় নিয়ে আসবে। এখানে দল মানে আওয়ামী লীগের জন্য বিপর্যয় নিয়ে আসবে। আপনি কি এরকম মনে করেন যে ঢাকা দক্ষিণে যদি সাঈদ খোকন হেরে যায় সেটা আওয়ামী লীগের জন্য বিপর্যয়কর হবে? আমি কিন্তু বলেছি যে এই আওয়ামী লীগ দল হিসাবে বৃহত্তম রাজনৈতিক দল এখন সরকারে রয়েছে, আমরা এই নির্বাচনটাকে অনেক বড় বেশি গুরুত্ব দিয়ে নিয়েছি দুটি কারণে। আমি একটি বলবো যে আমরা বিগত 5 বছর প্রথম মেয়াদে এবং পরবর্তীতে 1 বছর দ্বিতীয় মেয়াদে 6 বছরে দেশকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালনা করেছি, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এবং মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশে আমরা উন্নয়ন করব। খাদ্য নিরাপত্তা, এদেশ ছিল দুর্ভিক্ষের দেশ, খাদ্য ঘাটতির দেশ, আমরা খাদ্য নিরাপত্তা দিয়েছি, বিদ্যুতের উৎপাদন বলেছি বাড়িয়েছি, এই ঢাকা শহরে পানির উৎপাদন। আপনারা, আমি পৃথিবীর বহু দেশে গেছি, উনি বলেছেন অনেক দেশে, আমিও গেছি। এই হাতির ঝিলের মতো এরকম নান্দনিক বিবেচনায় বিশ্বের মধ্যে একটা অন্যতম স্থাপনা, এটি কিন্তু আমরা করেছি। তো এই ধরনের উন্নয়ন যেটা হয়েছে দেশে, বিদ্যুতের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, এটা আমরা অব্যাহত রাখতে চাই। ঢাকা শহরেরও যে উন্নয়নগুলো হয়েছে এগুলো আরও হওয়া দরকার। বুড়িগঙ্গা নদীর পানি দূষণ, অনেক বিষয়, এগুলো বিস্তারিত আর বলার নেই, এটার আমরা ধারাবাহিকতা রক্ষা করতে চাই। দ্বিতীয়ত হলো এই যে আন্দোলনের নামে যে সন্ত্রাস, যে নাশকতাই বাংলাদেশে হয়েছে, যে বিভৎসতা তাণ্ডব আমরা দেখেছি, এটা আমরা বলতে চাই। আপনি অনেক বেশি জাতীয় ইস্যুর কথা বলছেন, আসলে তো আমি শেষ করছি। এই হরতাল অবরোধ নামে এই দেশে যে নাশকতা হয়েছে, যে বর্বরতা হয়েছে, অন্তঃসত্ত্বা মহিলাকে হত্যা করা হয়েছে দগ্ধ করে, এগুলো আমরা রাজনীতিতে অবরোধ হবে, হরতাল হবে, কিন্তু এই ধরনের নাশকতা আমরা অভ্যস্ত না। নাশকতা এবং হরতাল রাজনীতির একটা হাতিয়ার হবে, এটা আমরা কোনোদিনই চাই না। যেহেতু জাতীয় ইস্যু তুললেনি, ডক্টর রাজ্জাক, আমি কি খুব বিনীতভাবে জানতে পারি যে আমাদের দেশ থেকে শেষ করি, তারপর আপনি বলেন। আমরা দুইটা ইস্যু, আমি আবারও বলছি, একটি হলো উন্নয়নের যে ধারা দিগন্ত উন্মোচিত হয়েছে, সারা পৃথিবী বাংলাদেশকে বলছে উন্নয়নের রোড, যে কোনো সেমিনার ওয়ার্কশপে। আমি খাদ্যমন্ত্রী ছিলাম, জাতিসংঘ থেকে আমরা পুরস্কার পেয়েছি। আমি যখন মঞ্চ থেকে পুরস্কার নিয়ে নামি, সাংবাদিকরা আবেগ আপ্লুত হয়ে আমাকে জড়িয়ে ধরে বলেছে, ডক্টর রাজ্জাক, would you tell us how could you become self-sufficient in food in only 5 years time? আমি তাদের বলেছি, তোমরা কি কোনো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পেয়েছো? আমি বলেছিলাম আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পাই নাই, আমরা জননেত্রী শেখ হাসিনাকে পেয়েছি, সরকার পেয়েছি, তার মাধ্যমে এটা আমরা করেছি। ডক্টর রাজ্জাক, আপনি এটা পরিষ্কার করেছেন। আমি শুধু পাশাপাশি অব্যাহত রাখার জন্য, জি, ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনাদের দরকার, কিন্তু আমি পাশাপাশি এটি আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে আপনি এইরকম অবরোধ, জ্বালাও পোড়াও, এই পেট্রোল বোমা আপনি চান না, কিন্তু আপনি এই দিকে খেয়াল করবেন কিনা যে এরকম গুম, খুন, গ্রেপ্তার, বাণিজ্য, হঠাৎ করে পুলিশের হাতে নির্যাতিত হওয়ার ঘটনা যে পরিমাণে বাড়ছে যায়, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান স্বয়ং যে বিষয়টিকে লজ্জাজনক, ভীতিকর বলছেন, সেই বিষয়টি থেকে আমরা মুক্তি পাবো কিনা? না, অবশ্যই এটা মুক্তি পাওয়া উচিত। কোনো সুস্থ মানুষই এটাকে সমর্থন করতে পারে না। সকল মানুষের মৌলিক অধিকার তার মতামত প্রকাশ করার, মুক্ত বুদ্ধি চিন্তা করার, কিন্তু যখন এই ধরনের পুলিশেরকে আপনি ইটদা থেতলিয়ে মারবেন, পুলিশের গায়ে আঘাত করবেন, পুলিশের গাড়িতে আগুন দিবেন, পেট্রোল বোমা মারবেন, পুলিশ দগ্ধ হয়ে মারা যাবে, সেই ক্ষেত্রে পুলিশ কিছু কিছু ক্ষেত্রে এরকম করতে পারে, কিন্তু এটা বন্ধ হওয়া উচিত। এবং আমরা মনে করি অবশ্যই বাংলাদেশে এটি বন্ধ হবে, আমরা এর জন্য সর্বাত্মক ব্যবস্থা নিব। জেনারেল হান্নান শাহ, আপনি নিশ্চয়ই এই বিষয়ে, আমি দুটো ভাগে কথা বলবো কারণ বেশি সময় নাই। আমি কি আমার প্রশ্নটা একটু যুক্ত করতে পারি আপনার জন্য? আচ্ছা, ঠিক আছে, আপনি আগে উত্তর দেন। ঠিক, প্রথম প্রশ্নটা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, ঢাকা সিটি কর্পোরেশন কেমন মেয়র চাই। আপনি একটা কথা বলেছিলেন যে মির্জা আমাদের আব্বাস সাহেব জনাব হানিফ সাহেবের কাছে পরাজিত হয়েছিলেন যখন বিএনপি ক্ষমতায়, ঠিক তেমনি যখন আওয়ামী লীগ ক্ষমতায় আমাদের এই মির্জা আব্বাস সাহেব কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে এমপি হয়েছিলেন এবং মন্ত্রী হয়েছিলেন। রাজনীতিতে একবার পাশ করবেন, ক্ষমতায় মন্ত্রী হয়েছিলেন। হ্যাঁ, মির্জা আব্বাস। হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতা থাকে গেলে জয়ী হয়ে বিএনপি যখন মন্ত্রিসভা গঠন করলো তখন মির্জা আব্বাস সাহেব মন্ত্রী হয়েছিলেন। সেটা হলো মেয়রের পরে, দ্যাট ইজ জনগণ যাকে একবার ভোট দেয় আবার নাও দিতে পারে। রাইট। নেক্সট, আমি ভেবেছিলাম আজকে শুধু পৌর সম্বন্ধে আলোচনা হবে, কিন্তু বন্ধুবর আমাদের কৃষি খাদ্যমন্ত্রী যেভাবে বললেন, আমি কায়মন বাক্যে দোয়া করি যে আমরা যেই পরিস্থিতিতে আছি আপনারা ভবিষ্যতে কোনো ওই পরিস্থিতিতে পড়বেন না। আমাদের এক নেতাকে ধরে নিয়ে যায়
বর্তমান প্রশাসক, পরের দিন তার ডেড বডি পাওয়া যায় 15টা বুলেট। আর আমাদের সালাউদ্দিনের কথা, গুম, হত্যার চেয়ে বেশি খারাপ গুম। জানেন লোকে কি হয়েছে, ইলিয়াস আলী কোথায় গেল, চৌধুরী আলম কোথায় গেল, শত শত, এক ঢাকা দক্ষিণের 23 জন আমার ছাত্র দল যুব দল গুম হয়ে আছে। জেনারেল হান্নান শাহ, গুমের কথা যখন আপনি বলছেন, আমাকে ওই প্রশ্নটি ঘুরিয়ে করতে হচ্ছে। পেট্রোল বোমায় যারা মারা গেছেন, যারা দগ্ধ আছেন, যারা কষ্ট পাচ্ছেন, যাদের পরীক্ষা পেছানো হয়েছে, যারা পরীক্ষা দিতে পারেননি, স্কুলে যেতে পারেননি, তাদের দায় দায়িত্ব নিয়ে কোনো কথা কি আপনি বলবেন? নিশ্চয়ই আমি বলবো, এই পেট্রোল বোমা কারা মেরেছে আমরা স্পষ্ট করে বলেছি, আমাদের কোনো নেতা কর্মীরা মারে নাই। একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন। জি, কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী, হাজারো উদাহরণ দিতে পারেন, এদেশের মানুষ এটা গ্রহণ করবে না। এটা আমি পেট্রোল বলতে বোমা পারি। কারা মেরেছে আসলে বলেন তো জেনারেল হান্নান শাহ। আমি জানতে চাই যে ধরেন অবরোধ রাখেন আপনারা, আমি বলছি- অবরোধ সফল করতে বলছেন, পেট্রোল বোমা মারবে আমি সরকার। বলছি জি, বলেন। যারা অতীতে গান পাউডার দিয়ে দোতলা বাস জ্বালিয়ে মানুষ মেরেছে, তারাই মেরেছে। তার উদাহরণটা আমি দেই না, জি, একটু জি, শোনেন না। জি, জি, জি। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত বাস মালিকদের অনেক টাকা পয়সা দিয়েছেন, দেন নাই? দিয়েছেন তো? আমরা সার্ভে করেছি, বেশিরভাগই হলো আওয়ামী লীগের নেতাদের। আমাদের সন্দেহ তারাই, যারা এই লক্কর চক্কর বাস এগুলি পোড়ানোর জন্য এগুলি মেরে বিএনপিকে বদনাম করার চেষ্টা জেনারেল হান্নান করেছে। শাহ, খুবই নিষ্ঠুর ভাবে আপনি এটি বললেন। না, আমি যে ঠিকই আমরা বলেছি। লক্কর শোনেন। বাস বা আপনি বার্ন ইউনিটের না, এই না, বিষয়টি আমি আমরা বলছি। বলতে চাই, 14 জন মানুষ মারা গেছে। জি। এখন আন্দোলন ব্যাক হয়ে আসছে। জি। এই ব্যাক হয়ে আসার কারণে পেট্রোল বোমায় হত্যা হয় না, গুমও হয় না, দুই দলই দায়ী। আমার মনে এখন হয় যে কিন্তু পেট্রোল বোমা আমার মনে হয় মারা মিলন যায় না। ভাইয়ের এই কথার সঙ্গে আমরা এটা এখন বিরতিতে কিন্তু যাই, গুমও হয় না। বিরতিতে ফিরে এসে এই বিষয়ে আরো বিস্তারিত শুনবো। ফিরলাম কেমন মেয়র চেয়ে অনুষ্ঠানে। জনাব হান্নান শাহ, আমরা মেয়র হিসাবে প্রার্থীরা কে কি করবেন সেটি সর্বশেষে শোনার আগে আপনার কাছে আমি একটি সর্বশেষ প্রশ্ন করতে চাই। 2002 সালে যারা নির্বাচনে বিএনপির সমর্থনে কাউন্সিলর হয়েছিলেন, তাদের অনেকেই এখন আর নেই, নতুন মুখ দেখা যাচ্ছে। অনেকেই বলছেন সেটি হচ্ছে সাবেক মেয়র খোকা এবং নতুন মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের মধ্যেকার দ্বন্দ্বের কারণে এই নতুন মুখগুলি দেখা যাচ্ছে। আপনি এই সম্পর্কে কি এটা জানেন? মোটেই সত্য নয়। জি, বাস্তবতা হলো, যারা কমিশনার ছিলেন তাদের অনেকের বিরুদ্ধেই 10 থেকে শুরু করে 100 মতো মকদ্দমা আছে। তারা প্রকাশ্যে ঘোরাফেরা করতে পারছে না, পুলিশ তাদেরকে হন্য হয়ে ঘুরছে। এমনও লোক আছে কমিশনার যাদের বিরুদ্ধে আগে কোনোদিন পুলিশ তাদের বাড়িতে যায় নাই, এইবার যখন নমিনেশন পেপার দিয়েছে এখন মাশাআল্লাহ রোজই 2-3 বার রাত্রে গিয়ে হানা দেন। এর মধ্যে এখানে অবস্থাতে অনেক প্রাক্তন কাউন্সিলর তারা ঠিক করলেন যে এইভাবে নির্বাচন করে সফলতা পাওয়া যাবে না। তবে আমাদের অনেক নবীন যারা তার সত্ত্বেও, এই প্রতিকূলের সত্ত্বেও নির্বাচন করতে চায়, কিছুটা অভিজ্ঞতার জন্য আর বিজয়ের জন্য তো অবশ্যই। তাই আপনারা এখানে দেখেছেন, এখানে মির্জা আব্বাস বা সাদেক হোসেন খোকা গ্রুপিংয়ের কোনো অবকাশ নাই। হ্যাঁ, কোনো কোনো সাংবাদিক হয়তো বেশি লেখার জন্য, সাংবাদিকতার বেশি লেখলে বেশি পয়সা পাবেন, এই জন্য হয়তো কিছু মন গড়া কথা বলতে পারেন, কিন্তু বাস্তবতার সাথে এর কোনো মিল নাই। বেশি লিখলে বেশি পয়সার ব্যাপারটি অবশ্যই এখন আর নাই। আমরা জনাব বদরুল রশিদ ফিরোজ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনাকে কেন ঢাকা দক্ষিণে আমরা যারা আছি তারা ভোট দিব, ভোট দিয়ে আপনার কাছ থেকে আমরা আসলে কি পাবো আপনি মেয়র নির্বাচিত হলে? আপনার জন্য সময় 1.5 মিনিট। ধরেন, আমি যেই জন্যে আমি রাজনীতি করি, রাজনীতিটা হলো জনগণের সেবার জন্যে। ছাত্র জীবন থেকেই ছাত্র এবং জনগণের যে ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। বিভিন্ন সময়ে কারা নির্যাতন ভোগ করছি। এই শহরের যে জলাবদ্ধতা, মশা মাছির উপদ্রব, গ্যাস বিদ্যুৎ পানি সংকট নিরসন, মূল্যবৃদ্ধি, বস্তিবাসী উচ্ছেদের ঘটনা, রিক্সা হকার উচ্ছেদ পুনর্বাসন ছাড়া এই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত। কাজে জনগণের যে কোনো ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমি সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছি এবং আগামী দিনেও সেই ভূমিকাটা পালন করতে চাই। নির্বাচনে অংশগ্রহণ করেছি আমি আন্দোলনের অংশ হিসাবে, এই আন্দোলনকে বিজয়ী করতে। কাজে একটা প্রাতিষ্ঠানিক ক্ষমতা, সেই ক্ষমতা এই আন্দোলনের সাথে যুক্ত হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সহজ হবে। সেই জন্য আমি জনগণের কাছে প্রতি আস্থাশীল যে জনগণ যদি তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সৎ, যোগ্য, কালো টাকার মালিক যারা না, দুর্নীতিগ্রস্ত না, ব্যাংক ডাকাত না, যারা পেশি শক্তির দাপট বা গডফাদার না, তাদের বাইরে একটা সৎযোগ্য প্রার্থীকে নির্বাচন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। আপনি আমাদের দর্শকদের কাছে ভোট চাইবেন কিনা? আপনি অবশ্যই দর্শক শ্রোতাদের কাছে আমি বাসদ সিপিবির সমর্থিত প্রার্থী হিসাবে, বাসযোগ্য
ঢাকা আন্দোলনের প্রার্থী হিসাবে টেবিল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামী 28শে এপ্রিল যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমি আশা করব যে জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সপক্ষের যে প্রার্থী, সেই প্রার্থীকে টেবিল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ফিরোজ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব সাইফুদ্দিন আহমেদ মিলন, আপনাকে কেন আমরা ভোট দিব, ভোট দিলে আপনার কাছ থেকে আমরা কি পাবো, এবং আপনি জনগণের কাছে যদি ভোট চান, চাইতে পারেন? না, প্রথমত হচ্ছে যে আমি একটি সচ্ছল পরিবার থেকে 32 বছর আগে শুধুমাত্র মানব সেবা এবং মানব কল্যাণের জন্য রাজনীতি এসেছিলাম। আমি আমার এলাকায় ঢাকা দক্ষিণে ব্যাপকভাবে পরিচিতি আছে আমার। ওইখানে আমার লক্ষাধিক নিজের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, জ্ঞাতিগোষ্ঠী আছে। আর আমার কয়েকশো বছরের আদিবাস সেখানে আমার পূর্বপুরুষদের। আর আমি ওই এলাকায় থাকি। নতুন শহরে আমার বাড়ি থাকার পরও আমি সেই শহরে থাকি। আর আমার নির্বাচনী এলাকার এক প্রকার প্রতিটি এলাকায় আমার বাড়ি আছে। আর মানুষ আমাকে একজন দানশীল সৎ মানুষ হিসাবে জানে। তো সেই হিসাবে আমি যখন নির্বাচনের মাঠে নেমেছি, তখন আমি দেখেছি যে যেখানে আমি গিয়েছি, শিশুর থেকে নিয়ে বয়োবৃদ্ধ যুবক, এরা বলতেছে যে আপনি পাস করবেন, আপনি পাস করবেন। গত পরশুদিন আমি তাঁতিবাজারে গিয়েছি, আমি এটা আশাও করিনি, কিন্তু অনেক হিন্দু মেয়ে লোক, অনেক পুরুষ রাস্তায় নেমে এসে বলেছে এবার আপনি পাস করবেন, আপনাকে ভোট দেব। এই যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত আমার প্রতি যে একটা বিশ্বাস, আমি মনে করি যে আমার সৎ রাজনীতির, ভালো মানুষের রাজনীতি, এবং আমাকে ভালো মানুষ হিসেবে জানে। 32 বছরের রাজনীতির জীবনে আমার বিরুদ্ধে একটি মামলাও হয়নি। তার কারণ আওয়ামী লীগের লোকজন আমার বন্ধু, বিএনপির লোকজন আমার বন্ধু, আমি সবাইকে সাহায্য করি। তার কারণ আমি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। জি মিলন ভাই, আপনি যদি আমাদের দর্শকদের কাছে আপনি ভোট চান, আপনার মার্কা যদি আমি আমার শোভা মার্কা, আমি শুধু এইটুকু বলবো শোভা মার্কা। যে আপনারা দেশের স্বার্থে এই মুহূর্তে সৎ রাজনীতিবিদের বড় বেশি প্রয়োজন এই দেশে। আর সেই জন্যে আপনারা আপনার বিবেককে প্রশ্ন করবেন। যারা দক্ষিণের ভোটার, বিবেককে প্রশ্ন করে আপনি একজন সৎ যোগ্য প্রার্থীর জন্য আপনি আপনার ভোট দিতে যাবেন। আমার বিশ্বাস আপনার হৃদয়ে আমার ছবি ভাসবে। জনাব সাইফুদ্দিন আহমেদ মিলন, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর রাজ্জাক, আপনার যে আপনি যার নির্বাচন সমন্বয় করছেন, যে সাইদ খোকন, তার হয়ে আপনি যদি কিছু বলেন এবং তার হয়ে আপনি ভোট চাইবেন কিনা? অবশ্যই আমি তার হয়ে ভোট চাবো। জি। তবে সেই দর্শকদের সামনে এবং জাতির সামনে কথা বলতে গিয়ে সে নিজে যদি বলতো তাহলে আরো অনেক ভালো হতো, হতো অনেক সুন্দর গুছিয়ে জি। আমার চেয়েও ভালো করে বলতো এবং মানুষের মাঝে আবেদন সৃষ্টি করতে সেটি পারতো। অবশ্য একটু বিশ্বাস করা কঠিন, কারণ আমি তিনি- দীর্ঘদিন যাবত তার সাথে, তার পিতার সাথেও আমি রাজনীতি করেছি। 1975 সালে 15ই আগস্ট বা তারও আগে থেকে তার সাথে আমার পরিচয়। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি। সহস্র মায়ের সন্তানেরা মুক্তিযুদ্ধে গিয়েছিল, জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করেছি। তার পিতাও ছিল আমাদের সাথে। তো আমি যেটি বলতে চাই যে সাইদ খোকন একজন তরুণ, তুলনামূলকভাবে তরুণ, এবং সে খুবই বুদ্ধিদীপ্ত, কথাবার্তাও খুব সুন্দর বলে। একটি রাজনৈতিক পরিবারের ঐতিহ্য তার রয়েছে। তার নানা ছিল ঢাকার সর্বশেষ সর্দার, তার পিতা ছিল ঢাকার মেয়র। আমি চকবাজারের শাহী মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, সাইদ খোকন আমার সাথে ছিল। আমি শুক্রবারে নামাজ পড়ে যখন নিচে নেমেছি, একজন পানের দোকানদার বলছে যে আমার পিতা এখানে বসেই পান বিক্রি করতো, আমার পিতা আজ বেঁচে নাই, আমি বাবার এটা নিয়েছি, আমি এখন পান বিক্রি করে আমার জীবিকা করি, আমি খুব সুখী মানুষ। সে বলে যে আমি বিশ্বাস করি সাইদ খোকনের পিতা হানিফ মেয়র ছিল, সে তার বাপের মতোই আবার এই ঢাকা শহরের মেয়র হবে এবং আমাদের কল্যাণ মঙ্গলে নিজেকে নিয়োজিত করবে। একটা পানওয়ালার এই উক্তিটি আমাকে কিন্তু সাংঘাতিকভাবে মুগ্ধ করেছে, উচ্ছ্বসিত করেছে, উৎসাহিত করেছে। একটু সংক্ষিপ্ত যদি করেন। এবং আমার দৃঢ় বিশ্বাস সাইদ খোকন বারবার একটি কথা বলে যেখানেই যায়, যে আমি ঢাকা শহরে নগর পিতা নই, আমার পিতা ছিল নগর পিতা। আমি সকলের কাছে, আমি তাদের সন্তানের মতো, ভাইয়ের মতো, আমি আপনাদের সন্তানের মতো ঢাকার মানুষের সেবা করতে চাই, ঢাকার মানুষের কল্যাণ মঙ্গলে নিজেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে চাই। তার প্রতীক ইলিশ মাছ মার্কা। আমি এই আপনার এই টিভির মাধ্যমে ঢাকাবাসীর, যারা ঢাকা দক্ষিণের সকলের কাছে তার জন্য একটি ভোট প্রার্থনা করছি, এবং আপনারা যদি তাকে ভোট দেন, ইনশাল্লাহ আমরা তাকে সহযোগিতা করব। সে সবসময় বলে যে আমি অংশীদারিত্বে বিশ্বাস করি, যত ছোট দলই হোক, তার সংখ্যালঘুই হোক, সকলের মতামত নিয়ে আমরা এই ঢাকা মহানগরের প্রশাসন চালাবো, যেটি হবে জবাবদিহিমূলক, স্বচ্ছ
এবং দুর্নীতিমুক্ত আমার প্রথম কাজ। বা ঢাকা শহরে মানুষের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি সর্বোচ্চ গুরুত্ব দিব। ডক্টর রাজ্জাক, আপনাকে অনেক ধন্যবাদ। নানার পরিচয় ভোট পাবে, বাবা আর নানার পরিচয় ভোট পাবে। ঠিক আছে, আমরা জেনারেল হান্নান স্যার কাছে শুনি আপনার সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস সম্পর্কে। তিনি মেয়র হলে সময় কতটুকু? আপনি 2 মিনিট বলেন ধন্যবাদ। প্লিজ। প্রথমেই শুরু করছি, যেহেতু আমি ঢাকার মানুষ হিসাবে নিজেকে দাবি করি, আমার দেশে একটা কথা আছে। কথাটা হলো, যেই ব্যক্তিটি নানা বা দাদার পরিচয় পরিচিত সে হলো নরাধম। যে বাপ, এটা কি কথা সত্যি আছে না? হ্যাঁ, আমাকে শেষ করতে দাও। যে বাবা আর শ্বশুরের পরিচয় পরিচিত হয় সে হলো অধম, আর যে নিজের পরিচয় পরিচিত হয় সে হলো উত্তম। এখন যেমন এখানে একজন বসে আছেন, আমার প্রার্থী তার নিজের নামে, তার বাবার নাম হয়তো অনেকেই জানেন না। আমি মির্জা আব্বাস সাহেবের পক্ষে এই মগ মার্কার আপনাদের সকলের কাছে, ঢাকা দক্ষিণ ভোটারদের কাছে ভোট চাচ্ছি এই কারণে যে মির্জা আব্বাস সাহেব একবার মেয়র ছিলেন, পরবর্তীতে উনি মন্ত্রী হিসাবে সফলতা দেখিয়েছেন। উনি দলের প্রতি বিশ্বস্ত, যা বিশ্বাস করেন তা করেন। উনি দল ছেড়ে একবার রাইটিস্ট, আবার লেফটিস্ট, আবার অন্যান্য দলে যান নাই, বিএনপিতে ছিলেন, শত নির্যাতনের পরে বিএনপিতেই আছেন, সুবিধাবাদী নন। তাই আমি মনে করি যে ওনার যে কর্মদক্ষতা, ওনার যে অভিজ্ঞতা, আপনাকে এবং আর 50 সেকেন্ডের মধ্যে শেষ করবো, এবং আমি ভোটারদের কাছে আবেদন করব, অন্যান্য যারা প্রার্থী আছেন সবাই মাশাআল্লাহ ঘুরে বেড়াচ্ছেন, ভোটারদের কাছে যেতে পারছেন, যে সরকারের বিধিনিষেধ এবং অন্যায়ভাবে তার বিরুদ্ধে বিভিন্ন প্রকার মামলা মোকদ্দমা, হয়রানিমূলক মামলা মোকদ্দমা দিয়ে দেওয়ার পরে উনি আজ পর্যন্ত ভোটারদের কাছে যেতে পারছেন না। এটাও তো তাকে বঞ্চিত করা হলো। মামলা মোকদ্দমা দিয়ে দেওয়ার পরে উনি আজ পর্যন্ত ভোটারদের কাছে যেতে পারছেন না, এটাও তো তাকে বঞ্চিত করা হচ্ছে। মাধ্যমে আবেদন করেছেন, আমরা আবেদন করেছেন আমি জেলেই থাকতে চাই, আমি বেল চাই না। এরকম কথা বলেন না, কারণ অবশ্যই আমি তো বলেছি, একবারই বলেছি, আল্লাহ না করুক। উনি নিজে আজকে হাইকোর্টে গিয়ে বলেছেন আমি বেল চাই। আমরা ভোট চাইতে এসেছি এবং আমি স্পষ্ট করে ওনার সমন্বয়কারী হিসাবে বিনয়ের সাথে ভোটারদেরকে অনুরোধ করব, মির্জা আব্বাসকে মগ মার্কায় ভোট দিন এবং ঢাকা দক্ষিণের নগরবাসীর আমাদের এখানে যারা সুদিনের নিশ্চিত করুন। আমাদের এখানে যারা দর্শক ছিলেন তাদের কিছু কথা আপনাদেরকে একটু শোনাতে চাই। আপনারা যেখানে আছেন, আমি খুব দ্রুত বলতে চেষ্টা করছি। মোহাম্মদ আবু ইউসুফ, তিনি সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক, তিনি বলছেন পুলিশ এবং ফায়ার সার্ভিস জরুরি প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়, কোথাও রাস্তায় গর্ত সৃষ্টি হলে দ্রুত সিটি কর্পোরেশনের টিম পৌঁছানোর ব্যবস্থা রাখবেন কিনা। সিরাজুল ইসলাম, লিংক রোড, গুলশান 1, তিনি বলছেন রাজধানী পুরান ঢাকা অবস্থিত ঝুঁকিপূর্ণ ভবনগুলি নিয়ে পরিকল্পনা কি, যেসব উন্নয়নের কথা বলছেন সেসব কি মেয়রের পক্ষে বাস্তবায়ন সম্ভব, রাজুক, ওয়াসা ও ডিএমপির সঙ্গে কিভাবে সমন্বয় করবেন। আমি এগুলি এখন বলছি এই কারণে যে আপনার নিশ্চয়ই যখন মেয়র নির্বাচিত হবেন, আপনার প্রতিনিধি বা আপনি আপনারা নিশ্চয়ই এগুলি মনে রাখবেন যে বর্তমানে ফরমালিন একটা আতঙ্কের নাম, এমন কিছু নেই যাতে ফরমালিন নেই। বাজারে মাছ, গোশত, ফলমূল, শাকসবজি ইত্যাদি কিনে খেতে বসলে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। মেয়র নির্বাচিত হলে বাজার ব্যবস্থাপনা আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা। আপনাদেরকে শাহিন আহমেদ বলছেন রাস্তায় ময়লার বক্স ফেলে রাখা হয় এবং দিনের বেলা ময়লা গাড়ি দিয়ে ময়লা টানা হয়, আপনাদের কাছে এর কোনো সমাধান আছে কিনা। মোহাম্মদ সুলতান হাওলাদার, তিনি বলছেন আমাদের ডিএনডির ভিতরে একটু বৃষ্টি হলে রাস্তাঘাট চলাচল অনুপযোগী হয়ে যায়, এর স্থায়ী কোনো সমাধান আছে কিনা। আব্দুল্লাহ মামুন, তিনি মোহাম্মদপুর থাকেন, তিনি বলছেন ফুটপাতে হাঁটা যায় না, হয় কারদের দোকান না হয় মোটরসাইকেল বাইসাইকেল চলাচল করে, ফুটপাত অবমুক্ত করার ব্যাপারে আপনি মেয়র নির্বাচিত হলে কি পদক্ষেপ নেবেন, মেট্রো সরকার প্রদেশের উদ্যোগ নেবেন কি। তোফাজ্জল হোসেন, তিনি জানতে চাইছেন। রবিউল আলম, উনি বলছেন ওয়াসার পানির তীব্র সংকট, অনেক এলাকা মাসের পর মাস পানি পায় না, ওয়াসার লাইনে পানি আসে না, ইত্যাদি ইত্যাদি। আমরা ভাড়া বাড়িতে থাকি, তাদেরকে 1 বছর 2 বছর পর বছরে 1 থেকে 2 বার ভাড়া বৃদ্ধি করে কোনো নিয়ম কানুন মানা হয় না, আপনারা নির্বাচিত হলে এর কোনো কিছু মানবেন কিনা। রফিকুল ইসলাম শিপন, তিনি এই কথা বলেছেন। আমাদের দর্শকদের মধ্যে আরো অনেকে অনেক কথা বলেছেন, আমি দুঃখিত যে এগুলি আমরা বলতে পারলাম না। আমাদের হাতে 1.5 মিনিটের মতো সময় আছে, আপনারা যদি কেউ কোনো কিছু এর মধ্যে যুক্ত করতে চান করতে পারেন, অথবা আমি আজকের অনুষ্ঠান আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। আমি করবই, এগুলো আমার ইস্তেহার আছে, আমি চেষ্টা করব, যেহেতু আমার ক্ষমতা কম, দুস্থ নিম্ন শ্রেণী মধ্যবিত্ত শ্রেণীর জন্য আমি স্কুল নির্মাণ করব, হাই এডুকেশনের জন্য এই শ্রেণীরই আমি ভিত্তির ব্যবস্থা করবো, আমি চেষ্টা করবো। এটা আপনার এই প্রশ্নগুলো আমি শুনেছি, অবশ্যই আমি আমার প্রার্থীকে বলবো এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সমস্যাগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এগুলো সমাধান করবে। সাথে সাথে আমি আরো একটু বলতে চাই, এই বাংলাদেশে আমি আবারও ওই সুযোগটা নিচ্ছি,
সাইদ খোকন কোনো সুযোগ পায় নাই, ভবিষ্যতে সুযোগ পেলে আরেকজন অভিজ্ঞ ছিল, তার সম্পর্কে দেশের মানুষ জানে কিভাবে তারা রাজনীতি দুর্বৃত্তায়ন করেছিল, সাইদাবাদের বাস স্ট্যান্ড এবং ওই সমস্ত যে ওই আমার মনে হয় যে সাইদ খোকন নতুন সুযোগ চায়, যেন বদরুল ইরশাদ ফরিদ, যেন বদরুল ইরশাদ ফরিদ। আগে তেমন কিছু ছিল না। এখানকার এই অনুষ্ঠানে এখন হাফিজ সাহেবেরও দর্শকদের কাছ থেকে যে কিছু ছিল না প্রশ্নগুলো তেমন। আসছে, জি। এই প্রশ্নগুলো ছিল সিটি কর্পোরেশন নির্বাচনের রিলেভেন্ট, প্রাসঙ্গিক। জি। এইগুলো নিয়ে আলোচনা হলে জাতীয় রাজনীতির আমার মনে হয় যে আলোচনা না আমার মনে হয় যে হলে এগুলি এগুলো নিয়ে নিয়ে আলোচনা হলে কিছু না, ভালো কারণ হতো। আপনারা যারা ইশতেহার দিয়েছেন এবং বিভিন্ন এগুলো সংবাদদাতা সবগুলোই বলেছেন, আছে। এগুলি সবগুলো এবং আপনারা বলেছেন। আমরা বলছি- আমি শুধু আমি শুধু একটা কথা বলতে চাই নতুন যে একজন ঢাকা আসলেই নাই বলেছে, হতে পারবে ঢাকা না, এটা সিটি ঠিক। কর্পোরেশনের মেয়রের ক্ষমতা কিন্তু খুবই সীমিত জি। আইনগতভাবে। একটা বাইরের পৌরসভার জি, মেয়রের যে ক্ষমতা আছে ঢাকা সিটি কর্পোরেশনের সেই সেটা ক্ষমতা নাই। আসলে নাই। সেজন্য এই ক্ষমতায়ন দরকার স্থানীয় সরকারের, কারণ একটা বাইরের পৌরসভার চেয়ারম্যান, সে মেয়র, সে বলতে ফিরোজ ভাই, পারে আপনি এই কথাগুলি যে বলেছেন, building এর আসলে অনুমতি আপনার দেবে। কিন্তু এটা জেনারেল হান্নান সাহেব, নগর আপনি সরকার, 25 নগর সেকেন্ডে কোনো কাউন্সিল কিছু যেটা যদি গঠন আপনি করা বলেন, ছাড়া আমার কাছে এই ঠিক সমস্যার 25 সমাধান সেকেন্ডের করতে একটু পারবে বেশি সময় আছে। আমি আবার সমন্বয়কারী হিসাবে জনাব মির্জা আব্বাসের নির্বাচনের প্রতীক এই মগের জন্যে সকল ঢাকা দক্ষিণের ভোটারদের কাছে ভোট চাই, এই কারণে যে মর্যাদা আমরা হারিয়েছি ঢাকার, সেই মর্যাদা ফিরে পেতে চাই। মর্যাদাটা কি? ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের মর্যাদা ছিল ফুল মন্ত্রী, পূর্ণমন্ত্রীর। আমার বন্ধুবর ওনাদের সরকার মাশাআল্লাহ ওটাকে ডাউনগ্রেড করে আমার মনে হয় নিচে যে নামিয়ে মন্ত্রিত্ব নিয়ে তাদেরকে আমরা- প্রতিমন্ত্রী করেছে। সুতরাং জেনারেল- এই আপনারা এই যে আবার আপনি এই যে মেয়র হয়েন। প্রতিশ্রুতি, আপনি এটা নির্বাচনী ইশতেহারে আমরা দিয়েছি। জি, ইনশাআল্লাহ জেনারেল হান্নান সাহেব, যদি আপনাকে নির্বাচিত হন, অনেক ধন্যবাদ। আমাদের আমি বাংলাদেশ শেষ করার বাস্তবায়ন করবে। আগে দর্শকদের উদ্দেশ্যে আবার আমাদের প্রার্থীদের সঙ্গে আমি একটু পরিচয় করে দিতে চাই। আমাদের বদরুল রশিদ ফিরোজ আছেন, তিনি তার প্রতীক টেবিল। আমাদের সাথে আছেন জেনারেল হান্নান শাহ, তিনি তার প্রার্থী মির্জা আব্বাস, তার নির্বাচনী প্রতীক হচ্ছে মগ। আমাদের সাথে ডক্টর রাজ্জাক আছেন, তার প্রার্থী জনাব সাইদ খোকনের মার্কা হচ্ছে ইলিশ মাছ। আমাদের সাথে আছেন সাইফুদ্দিন আহমেদ মিলন, তার প্রতীক হচ্ছে সোফা। আপনারা নিশ্চয়ই বিবেচনা করবেন ঢাকা দক্ষিণে কাকে ভোট দেওয়া যায়। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যারা আমাদের এখানে উপস্থিত ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। শেষ করছি কেমন মেয়র সাহেব।